হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এম এস মনির খান। আজকে তোমাদের জীব প্রযুক্তির চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মেইনলি প্রস্তুতি ক্লাস, হ্যাঁ, যেটা আমাদের মনে করে সামনে যে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটা। এটা কিন্তু একাডেমিক ক্লাস না, আগে বলে দিচ্ছি, এটা আমাদের একাডেমিক ক্লাস না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি ক্লাস। আমি সব বেশিক্ষণ নিব না, আমি শুধু এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা যেখান থেকে প্রশ্ন আসেই পাবা, এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে যেন 10 তোমরা পাও, 10 পাও, সেই জন্য ওই ক্লাসটা নিব, ঠিক আছে? ওকে, দেখো, আমরা যদি দেখি এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কি। এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের টিস্যু কালচার, আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, দেখি আমরা কি পাবো। সত্যি 5 স্টার এগুলো। এখান থেকে বিগত যত প্রশ্ন আসছে, যদি দেখো তোমরা, সব এখান থেকে আসছে। তা কি প্রথমে আমরা পাবো টিস্যু কালচারের ধাপ, লিখে নেই প্রথমে, না লিখে নিবা টিস্যু কালচারের ধাপ, চিত্র সহ শিখবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে টিস্যু কালচারের গুরুত্ব, টিস্যু কালচারের গুরুত্ব। এরপরে আরেকটা পার্ট হচ্ছে এই অধ্যায়ের দুইটা টপিক, একটা হচ্ছে টিস্যু কালচার, আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ। অবশ্যই চিত্র সহ শিখবা, চিত্র সুন্দর হোক বা একটু পচা হোক সমস্যা নাই, বাট চিত্র অবশ্যই দিবা যদি আসে ধাপ। এরপর হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। ওকে, তুমি যদি দেখো এই অধ্যায় থেকে বিগত বছরের যত প্রশ্ন আসছে এই চারটা পার্ট থেকে আসছে, হয় টিস্যু কালচার না জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর কোনো প্রশ্ন আসে না এখান থেকে, ঠিক আছে? এখন দেখো, আমরা প্রথমে যদি শুরু করি, তার আগে আমরা একটু পরিচয় দিয়ে নিই যে জীব প্রযুক্তিটা কে আবিষ্কার করলো। জীব প্রযুক্তি সর্বপ্রথম যে শব্দটা আবিষ্কার করছে তিনি হচ্ছেন কার্ক এরেকে, ঠিক আছে? এরপরে তোমরা এই বইয়ে দেখো অবদান আছে ব্লু টেকনোলজি, গ্রিন টেকনোলজি, রেড এন্ড হোয়াইট টেকনোলজি, ঠিক আছে? ওগুলো আমরা এখন যাচ্ছি না। তোমার সৃজনশীলের জন্য ক্লাসটা শেষ হওয়ার পরে পরে আমরা একটু এমসিকিউ নিয়ে আলোচনা করে নেব, ঠিক আছে? দেখো, আমরা যদি প্রথমে আসি, প্রথমে আমরা কি শিখবো আজকে? দেখবো প্রথমে টিস্যু কালচারের ধাপ। ওকে, যদি আমরা লিখি টিস্যু কালচারের ধাপ। ওকে, তার আগে আমরা আরেকটু আলোচনা করি। যদি তুমি টিস্যু কালচার নিয়ে দেখো, তাহলে তুমি দেখতে পারবা যে জেনারেলি তোমরা এটা ক্লাস 9 ও পড়ছো, আর যদি প্রস্তুতি তোমাদের এর আগেও কিছুটা পড়ছো, ধারণা আছে টিস্যু কালচারটা কি। মনে করো একটা উদ্ভিদ থেকে আমি আরেকটা উদ্ভিদ তৈরি করবো। হুম, এর জন্য কি লাগবে? সেখান জন্য আমাদের একটা কোষ নিতে হবে, ঠিক আছে? কোষ নেওয়ার পরে আমরা কি করব? সেখান থেকে আমরা আপনার ক্ষুদ্র একটা কোষ নিলাম, এই ক্ষুদ্র একটা কোষ থেকে আমরা হুবহু মাতৃগুণ সম্পন্ন আরেকটা উদ্ভিদ তৈরি করব। এর জন্য আমাদের প্রয়োজন সর্বপ্রথম কি করতে হবে? যে কোনো একটা উদ্ভিদ থেকে একটা কোষ সিলেক্ট করতে হবে। তার মানে কি, প্রথমে কি করতে হবে? একটা মাতৃ উদ্ভিদ থেকে, একটা মাতৃ উদ্ভিদ থেকে কোষ কাট করতে হবে। তুমি এটা দেখো, তবে মনে রাখবা এটার জন্য আমাদের জীবাণুমুক্ত হয়, কি ভাই? জীবাণুমুক্ত হতে হবে, ঠিক আছে? এবং সতেজ থাকতে হবে। ওকে, আমরা যদি এই উদ্ভিদের এই পাতা থেকে একটা কোষ নেই, মনে করি একটা নিরোগ রোগ জীবাণু মুক্ত একটা কোষ নিলাম, এই পাতা থেকে একটা আমরা কোষ নিলাম, ঠিক আছে?
এই যে কোর্স নিলাম, নেওয়ার পর কাজ আছে যে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে টিস্যু কালচার। এই যে আমরা কোর্স নিলাম, নেওয়ার পরে এটাকে আমাদের এক্সপ্লান বলা হয়, ঠিক আছে। এই যে আমরা নিলাম, নেওয়ার পরে কি করব, এটাকে আমরা একটা একটা মিডিয়ামে স্থাপন করতে হবে। মিডিয়াম মানে মাত্র এমন একটা জায়গায় স্থাপন করতে হবে যে না আস্তে বড় হয়। তাহলে কি করবো, প্রথমে এই যে কোষ আমরা মাতৃ মানে একটা মাতৃ উদ্ভিদ সিলেক্ট করলাম, ওকে। এখন আমরা কি করবো, এটাকে একটা স্থাপন করবো। এর জন্য কি লাগবে, এর জন্য আমাদের আপনার একটা মিডিয়া প্রস্তুত করতে হবে, ওকে। প্রথমে একটা আমাদের মিডিয়া নিলাম বা একটা মাধ্যম, মানে যেখানে আমরা স্থাপন করব, ওকে। এই যে একটা মিডিয়া নিলাম, মিডিয়া প্রস্তুত করতেছি, করে লিখে দিচ্ছি আমি। এই মিডিয়াটা নিলাম, মিডিয়া নেওয়ার পরে এখানে আমাদের একটা উদ্ভিদকে বড় হওয়ার জন্য যে পুষ্টিগুণ লাগে, তা এই তা দিয়ে এখানে আমাদের মিডিয়াগুলো প্রস্তুত করতে হবে, ওকে। আমি লিখে দিই, এখন লিখে দিই। প্রথমে কি করতে হবে, মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, তবে কি জীবাণুমুক্ত, ঠিক আছে, এবং অসুস্থ নেওয়ার জন্য সুস্থ নিতে হবে। মাতৃ উদ্ভিদ নির্বাচন, ওকে। প্রথমে আমরা মাতৃ উদ্ভিদ নির্বাচন করলাম, ওকে। এখন এই মাতৃ উদ্ভিদ থেকে আমরা স্থাপন করব। এর জন্য আমাদের একটা মিডিয়াম প্রস্তুত করতে হবে, একটা মিডিয়া প্রস্তুত করতে হবে, মিডিয়া প্রস্তুত করতে হবে। আমরা যদি মিডিয়া প্রস্তুত করতে চাই, একটা প্রথমে আমাদের মনে রাখতে হবে যে একটা উদ্ভিদ বেড়ে ওঠার জন্য যা যা দরকার পুষ্টি গুণ লাগে, তা আমাদের সবকিছু এখানে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমাদের সবকিছু দিয়ে রাখতে হবে, ওকে। কি কি লাগবে, একটা উদ্ভিদ বেড়ে জন্য পুষ্টি লাগবে, এই জন্য আমরা কি দেবো, ম্যাক্রো মাইক্রোমোলো, ম্যাক্রো মাইক্রো উপাদান করে নেব। আশা করি সবাই জানো ম্যাক্রো মাইক্রো কি, ঠিক আছে। এরপর আমরা নিতে পারি ভিটামিন, তারপর নিতে পারি ফাইটো হরমোন। এই ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে ফাইটো হরমোন নিলাম, ওকে। ফাইটো হরমোন নিলাম। দেখো আমাদের মিডিয়াটা প্রস্তুত করা শেষ, ওকে। আমরা যে জেনারেলি দেখো একটা মিডিয়া প্রস্তুত করলাম, মানে একটা জায়গায় যে পুষ্টি থাকে সেখানে জেনারেলি তোমার জীবাণু তৈরি হতেই পারে, তাই না, জীবাণু তৈরি হতেই পারে। দেখো এই জন্য আমরা দেখো যে জীবাণু হয়, প্রথমে আমরা কি করতে হবে, এই যে মিডিয়াটা জীবাণু মুক্ত করতে হবে। যদি আমরা জীবাণু মুক্ত করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের এই পয়েন্টটা আমাদের চিত্রে দেওয়া নাই, আমরা এখানে লিখি জীবাণু মুক্ত করতে হবে, মিডিয়া জীবাণু মুক্ত করণ। আমাদের কি করতে হবে, মিডিয়াটা জীবাণু মুক্ত করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন অটোক্লেভ যন্ত্র, ঠিক আছে। মিডিয়াকে আমরা যদি অটোক্লেভ যন্ত্র দিলাম, এই অটোক্লেভ যন্ত্রে কি করা হয়, 121 ডিগ্রি সেলসিয়াস, এই যে মিডিয়াটার নাম দিয়েছি, যে আমরা মিডিয়াটা প্রস্তুত করছি, এই মিডিয়াটাকে আমাদের 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় এবং চাপ দিতে হয় তোমার 15 পাউন্ড চাপ দিতে হয়, 15 পাউন্ড চাপ দিয়ে প্রয়োগ করতে হয়। এরপর তোমার কি করতে হয়, এরপর তোমার 20 মিনিট রেখে দিতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের মিডিয়াটা, যে মিডিয়াটা প্রস্তুত করছে, এই মিডিয়াটা আমাদের জীবাণু মুক্ত, যে জীবাণু থেকে থাকে তাহলে আমাদের জীবাণুটা মুক্ত হয়ে যাবে, ওকে। জীবাণুটা মুক্ত হয়ে যাবে। আমরা মুছে দিলাম না, ঠিক আছে। ওকে, দেখো আমাদের জীবাণু মুক্ত করার শেষ। এখন আমরা এই কোষ মিডিয়া প্রস্তুত করলাম, জীবাণু মুক্তকরণ করলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা কোষ যে সিলেক্ট করছিলাম, হ্যাঁ নিয়েছিলাম, এটাকে আমরা এই এক্স প্লান্টটাকে মিডিয়াটাকে স্থাপন করব। প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে। মিডিয়াতে এক্স প্লান্ট স্থাপন, ওকে। আমরা আগে চিত্র রাখেন,
মিডিয়াতে এক্সপ্ল্যান্ট স্থাপন করবো আমরা। এই দেখো আমাদের যে এক্সপ্ল্যান্টটা আমরা এখন কি করব, স্থাপন করব। যে এক্সপ্ল্যান্টটা স্থাপন করলাম, কি লাগলাম, মিডিয়াতে এক্সপ্ল্যান্ট স্থাপন। ওকে, মিডিয়াতে এক্সপ্ল্যান্ট স্থাপন করলাম। ওকে, এখন দেখো আমাদের এখন এক্সপ্ল্যান্ট স্থাপন করা শেষ, তোমার এখানে ভিটামিন আছে সব কিছু দেওয়া শেষ। এখন আমাদের কি এক্সপ্ল্যান্টটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সংখ্যা বৃদ্ধি করবে। এখন দেখো আমাদের এক্সপ্ল্যান্টটা যদি সংখ্যা বৃদ্ধি করে তাহলে কি হবে, যদি আমাদের আ এক্সপ্ল্যান্টটা সংখ্যা বৃদ্ধি করে, দেখো এটা আমাদের মিডিয়ার বস্তু, দেখো আমাদের এক্সপ্ল্যান্ট এখন কি করবে, সংখ্যা বৃদ্ধি করবে। এই যে এটা নষ্ট হচ্ছে, ঠিক আছে, এটা ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি করছে। ওকে, তার মানে কি ক্যালাস সৃষ্টি হচ্ছে, কি সৃষ্টি হচ্ছে, ক্যালাস সৃষ্টি, ক্যালাস সৃষ্টি হলো। আর কি হচ্ছে, এরা সংখ্যা বৃদ্ধি করছে। ওকে, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি করছে। এর জন্য আমাদেরকে কি করতে হবে জানো, এই জন্য আমাদের কিছু তাপ দিতে হবে, আলো, বৈদ্যুতিক আলো দিয়ে আমরা কি দিতে হবে, বৈদ্যুতিক আলো, মানে কৃত্রিম ভাবে আমরা আলো দিচ্ছি, বৈদ্যুতিক আলো দিতে হবে আমাদের 3000 থেকে 5000 লাক্স। লাক্স হচ্ছে তোমার আলোর একক, ঠিক আছে। এরপরে এখানে আর্দ্রতা রাখতে হবে আমাদের 70 থেকে 75%, ঠিক আছে। এখানে আমরা যে মিডিয়া প্রস্তুত করছিলাম, এখানে মনে রাখবা আমাদের পিএইচটা, ঠিক আছে, আমাদের পিএইচটা ঠিক রাখতে হবে। পিএইচ রাখতে হবে আমাদের 5.5 থেকে 5.8। পিএইচ কত রাখতে হবে, 5.5 থেকে 5.8 এর মধ্যে আমাদের পিএইচটা থাকতে হবে। ওকে, আমাদের মাত্র নির্বাচন করলাম, মিডিয়াও প্রস্তুত করলাম, এবং মিডিয়াটা আমরা জীবাণুমুক্ত করে নিলাম যাতে জীবাণু না থাকে। এরপর হচ্ছে আমাদের এক্সপ্ল্যান্ট তৈরি করলাম, স্থাপন করে দিলাম, জীবাণুমুক্ত করা শেষ, এক্সপ্ল্যান্ট স্থাপন করলাম। এরপর কি ক্যালাস সৃষ্টি করলাম ও সংখ্যা বৃদ্ধি করলাম। এর জন্য কি করতে হবে, আমাদের বৈদ্যুতিক আলো থাকতে হবে, আর আর্দ্রতা রাখতে হবে 70 থেকে 75%, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের ক্যালাস সৃষ্টি হয়েছে, কি সৃষ্টি হয়েছে, ক্যালাস সৃষ্টি হয়েছে, বাট এখানে কিন্তু আমাদের মূল তৈরি হয় নাই, ঠিক আছে। ক্যালাস তৈরি হয়েছে বাট মূল তৈরি হয় নাই। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের আবার মিডিয়াতে স্থাপন করতে হবে, মূল উৎপাদক মিডিয়াতে যেন মূল তৈরি হয়। ওকে, এই যে আমাদের, যদি এখন আমরা দেখি এই যে ক্যালাস যে সৃষ্টিগুলো হয়েছিল, হ্যাঁ, এই যে আমাদের এখানে মূল সৃষ্টি হয়ে যাবে, এখন আমাদের মূল সৃষ্টি হচ্ছে। এখন আমরা কি করলাম তাহলে, মূল উৎপাদক জন্য মিডিয়াতে স্থাপন, মূল উৎপাদক মিডিয়ামে স্থাপন। ওকে, এখন আমাদের মূল উৎপাদন করা শেষ। এখন আমরা কি করব, এই যে আমরা মূল উৎপাদন করলাম, হ্যাঁ, এটা আমাদের মূল হয়ে গেছে। এখন কি হচ্ছে, চারা। ওকে, এখন আমাদের কি হবে, চারা উৎপাদন করতে হবে। এর জন্য আমরা কি করবো জানো, যে আমরা মূল হয়ে গেছে, এখন আমরা কি করবো, চারার জন্য আমরা টবে স্থাপন করে দেব। কি করব, টবে স্থাপন করে দেব। ওকে, যদি আমরা টবে স্থাপন করি, আমি একটা দিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের টবে যদি আমরা গাছটাকে, এই যে আমাদের মূল, ঠিক আছে, এই যে আমাদের গাছ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাছের ডালপালা, গাছ পাতা। এখন আমরা কি করবো, চারা সৃষ্টির জন্য টবে স্থাপন করব। ওকে, টবে বা চারা সৃষ্টি লিখে দেবো, চারা সৃষ্টি। ওকে, দেখো আমাদের কি মাত্র উদ্ভিদ নির্বাচন করলাম প্রথমে,
মিডিয়া প্রস্তুত করলাম, জীবাণুমুক্তকরণ করলাম, মিডিয়াতে এক্সপ্লেন স্থাপন করলাম, কেলা সৃষ্টি করলাম, সংখ্যা বৃদ্ধি করলাম, এরপর মূল পদক করলাম, চারা সৃষ্টি করলাম। এখন কি করব? শেষ, আমাদের যেটা কাজ ছিল শেষ। এখন এটা কি আমরা মাঠ পর্যায়ে স্থাপন করে দেব। কি করবো ভাই? মাঠ পর্যায়ে স্থাপন করে দেবো। তাহলে আমাদের গাছটা আসলে আস্তে আস্তে বড় হবে। এখান থেকে এই যে আমাদের গাছটা তৈরি হচ্ছে, ঠিক আছে, যে আমাদের গাছগুলো তৈরি হচ্ছে, ওকে, আমাদের এই গাছ মাঠ পর্যায়ে স্থাপন, মাঠ পর্যায়ে স্থাপন করলাম। ওকে, দেখো শেষ। তা আমরা কি করছি? প্রথমে আমরা মাতৃ উদ্ভিদ নির্বাচন করছি। মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নিছি, এক্সপ্লান্ট নেওয়ার পরে মিডিয়া প্রস্তুত করছি। মিডিয়া প্রস্তুত করার পরে যদি জীবাণু থেকেও থাকে নাও থাকে, আমরা কি করছি? জীবাণু মুক্ত করে নিছি। এরপরে কি করছি? এই জীবাণু মুক্ত করার পরে এই এক্সপ্লান্টটা কি করছি ভাইয়া? এই এক্সপ্লান্টটা আমরা মিডিয়াতে স্থাপন করছি, ঠিক আছে। মিডিয়াতে স্থাপন করার পরে কি করলাম? খেলার সৃষ্টি হলো, কিন্তু এখানে কি সৃষ্টি নেই? মূল সৃষ্টি হয় নাই। এরপরে আমরা কি করছি? এরপরে আমরা মূল পদকের জন্য মূল পদক মিডিয়াতে স্থাপন করছি। মেইনলি মূল পদক হয় আমাদের রুটিন হরমোনের কারণে। কি হরমোন ভাই? রুটিন হরমোন। ওকে, রুটিন হরমোনের কারণে মূল সৃষ্টি, এরপর চারা সৃষ্টি হলো, এরপর হচ্ছে মাঠ পর্যায়ে স্থাপন করলাম। আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে কি কৃষি কার্যের ধাপগুলো শেষ, ঠিক আছে। আমাদের যদি পরীক্ষা মতো আসে তখন আমরা লিখে দিব মাস মাস চিত্র দিবা, চিত্র দিতে হবে। কেন? চিত্র সুন্দর হোক বা পচা হোক সমস্যা নেই, চিত্র দিয়ে যদি একটু ব্যাখ্যা দাও, ধাপগুলো লেখো, তাহলে কি 3-এর 3 পাওয়া, যদি 4-এর আছে 4-এর 4 পাওয়া, ঠিক আছে। এখন দেখো আমাদের ধাপ শেষ। এখানে কি লিখছিলাম? প্রশ্ন হয় 4টা। একটা হচ্ছে কৃষিকার্যের ধাপ, কৃষিকার্যের গুরুত্ব, আর হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব। ওকে, এখন দেখো কৃষিকার্যের ধাপ শেষ। এখন দেখো আমরা কৃষিকার্যের গুরুত্ব দেখবো। ওকে, শেষ, মুছে দিচ্ছি। কৃষিকার্যের গুরুত্ব আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, কৃষিকার্যের গুরুত্ব। ধাপ, কৃষিকার্যের গুরুত্ব। আমরা এখন কি দেখবো? কৃষিকার্যের গুরুত্ব। ওকে, দেখি কয় মিনিট হলো? 17 মিনিট। ওকে, দেখো আমরা এখন দেখবো কৃষিকার্যের গুরুত্ব। ওকে, তার জন্য আমি একটু বলে নিই কৃষিকার্যের গুরুত্বগুলো কি কি। বইতে পাবা, অনেক সুন্দর করে লেখা আছে তোমাদের। এর জন্য তোমাদের কৃষিকার্যের গুরুত্বগুলো কি করবা? আমরা পয়েন্ট আকারে লিখবো। দেখো আমি কয়েকটা বলে দিচ্ছি, তোমাদের বইতে সম্ভবত 15টার মতো আছে, ঠিক আছে। কি করবা? কৃষিকার্য কেন করবা? এটা হচ্ছে আমাদের গুরুত্ব বা প্রয়োগ। কেন করবা? কৃষিকার্য যদি করো তাহলে কি হবে? হুবহু মাতৃগুণ সম্পন্ন, মাতৃগুণ সম্পন্ন একটা উদ্ভিদ পাবা। ওকে, মানে কি? মানে হচ্ছে যে তোমার একটা ঘাস কিনলা, এই যে গাছটাকে অনেক ফলন দিত, সেই গাছটা যদি যদি তুমি কিছু কালচার করো, তাহলে সেই ঘাসের থেকে যে আরেকটা তুমি উদ্ভিদ তৈরি করলা, মানে কিছু কালচার করলা, সেটা থেকে ওই সেম আগের মতোই ফসল পাওয়া। ওকে, এরপরে কি? এরপর হচ্ছে মনে করো যাদের বীজ হয় না, বীজ হয় না, তাদের থেকেও তুমি টিস্যু কালচার করতে পারো। এতে কি হয়? এতে তোমার বীজ বীজ উৎপন্ন করে না এমন উদ্ভিদ থেকে টিস্যু কালচার করে সেটি প্রজনন করানো যায়, মানে বংশ বিস্তার করা যায়, ঠিক আছে। এরপর দেখো আমাদের রোগমুক্ত উদ্ভিদ। এরপর হচ্ছে আমরা লিখি রোগ মুক্ত উদ্ভিদ তৈরি করতে পারি। আমরা অল্প সময়ে অধিক চারা উৎপাদন করতে পারি, অধিক চারা উৎপাদন করতে পারি।
এরপর হচ্ছে আমরা সংকরায়ন করতে পারি, সংকর উদ্ভিদ তৈরি করতে পারি। তোমরা একটা উদাহরণ মনে রাখবা, টমেটো, প্রোটোপ্লাস্টের মিলনে তৈরি হয় কি কি? পটেটো, শোনো, আলু আর টমেটো মিলে হয় টমেটো, টমেটো। দেখো, আলু মানে হচ্ছে আমাদের ইংরেজিতে বলা হয় পটেটো, টমেটো হচ্ছে টোমেটো, এই দুইটা মিলে হয় টমেটো, ঠিক আছে? সংকর উদ্ভিদ, টমেটো, ওকে। তো কি লিখলাম? মাতৃ উদ্ভিদ নির্বাচন, এরপর হচ্ছে আমাদের রোগমুক্ত উদ্ভিদ নির্বাচন, ওকে। এরপরে কি দেখো, এরপর হচ্ছে আমরা লিখতে পারি বিলুপ্তপ্রায় উদ্ভিদ, কি লিখতে পারি? বিলুপ্তপ্রায় উদ্ভিদ। বিলুপ্তপ্রায় উদ্ভিদ কি হয়? আমরা বাঁচিয়ে রাখতে পারি, মানে বিলুপ্ত যেগুলো বংশ বিস্তার হয় না সেগুলো থেকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে আরো। এরপর দেখো, ট্রান্সজেনিক উদ্ভিদ পুনরুদ্ধার, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। তারপরে কি? ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করতে পারি, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। এরপর হচ্ছে হ্যাপ্লয়েড লাইন সৃষ্টি করতে পারি, মানে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ, হ্যাপ্লয়েড লাইন, ওকে, সৃষ্টি। দেখা হচ্ছে ভ্রূণ বই আর অনেকগুলো তথ্য পাই 15টার মধ্যে, ঠিক আছে? নিজে নিজে দেখে নেবেন। তার কি করবো আমরা? গুরুত্ব, গুরুত্ব কি করবো? যে আমরা পয়েন্ট আগে লিখবো, আর পারলে যে এক একটা লাইন একটু ব্যাখ্যা করে দিতে পারো, ঠিক আছে? আশা করি আমাদের যে কৃষিকার্যের ধাপ আর গুরুত্ব থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই তোমরা আনসার করতে পারবা, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আসে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না এসে তোমার কৃষিকালচার থেকে প্রশ্ন হয়, তাহলে অবশ্যই 10-এ 10 পাবো, ঠিক আছে? পরবর্তী আমরা দেখাচ্ছি, আমরা গুরুত্ব আর কয়েকটি দেবো, ঠিক আছে? যদি পয়েন্ট ব্যাখ্যা না করো, পয়েন্ট ব্যাখ্যা না করো তাহলে পয়েন্ট 10-12টা দেবো, ঠিক আছে? বইয়ে 15টার মতো আছে, ওকে। এখন চলে আসি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। এখন আমরা কি চলে আসবো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওকে। এখন আমরা শুরু করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখে নিচ্ছি। এখন আমরা টিস্যু কালচার দেখলাম, এখন আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, ওকে। দেখো, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং তৈরি করার আগে তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মেনলি এর প্রশ্নটা এইভাবে আসে যে ইনসুলিন, আমরা জানি ইনসুলিন কেন দেয়, ডায়াবেটিস বেড়ে গেলে ইনসুলিন দেওয়া হয়, ঠিক আছে? এই ইনসুলিন তৈরি করার জন্য মেনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এছাড়া বিভিন্ন কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়, ওকে। এখন দেখো, তোমার প্রশ্ন যদি এরকম আসলো, মনে করো বললো যে একজন লোকের ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেছে, তার জন্য তাকে একটু উপাদান দেওয়া হয়, এই উপাদানটা আপনি কোথায় কিভাবে প্রস্তুত করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা ব্যাখ্যা করো। দেখো, এখন দেখো যে আমরা ডায়াবেটিস হলে কি দেই? ইনসুলিন, তাই না? ইনসুলিন প্রয়োগ করি, ওকে। এই ইনসুলিনটা আমাদের মানব দেহ থেকেও তৈরি করা যায়। দেখো, আমরা মানব দেহ থেকে তৈরি করবো। দেখো, আমাদের অগ্নাশয় থেকে মানব দেহের অগ্নাশয়ের বিটা কোষ থেকে, অগ্নাশয়ের অগ্নাশয়ের বিটা কোষ থেকে
বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। হ্যাঁ, ওকে। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য দুইটা লাগবে, একটা বাহক, একটা টার্গেট কোষ, মানে কোন থেকে নিব আমরা। এই দেখো, আমরা যদি যকৃত থেকে, অগ্নাশয় থেকে, যে আমাদের কাঙ্ক্ষিত জিন, অগ্নাশয় থেকে আমরা কিনবো ওই কাঙ্ক্ষিত জিন, মানে যে বিটা কোষটা তৈরি করে, এই বিটা কোষ যে তৈরি করে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিন। এই কাঙ্ক্ষিত জিনটা, তবে আমি একটা জিনিস বলেই দিই, এই কাঙ্ক্ষিত জিন মানে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের 11 নং ক্রোমোজোমের, কি যে আমাদের ক্রোমোজোম রয়েছে, 11 নং ক্রোমোজোমের সবচেয়ে খাটো যেটা, হ্যাঁ 11 নং ক্রোমোজোমের যে খাটোটা, সেখান থেকেই মেইনলি ক্রোমোজোম খাটো, হয় এখান থেকে আমাদের ইনসুলিনটা তৈরি হয়, এই কাঙ্ক্ষিত জিন। ওকে, এই কাঙ্ক্ষিত জিনটা আমরা রাখলাম, মানে এখান থেকে আমরা একটা কোষ নিলাম। ওকে, এই ইনসুলিন থেকে আমরা কাঙ্ক্ষিত জিন কাটবো। পরবর্তী ধরো ধরো এটা আমাদের অগ্ন্যাশয় কোষ, বিটা কোষ। হ্যাঁ, এই বিটা কোষ থেকে আমরা কাঙ্ক্ষিত জিন, এই কাঙ্ক্ষিত জিনটাকে আমরা কাটবো। কাটার জন্য তার আগে বলি, এই অধ্যায়ে আমরা দুইটা এনজাইম পাবো, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, একটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, এনজাইম লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের লাইগেজ এনজাইম। ওকে, এই দুই বেড়া কাজ কি, এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করে আর লাইগেজ দিয়ে কি করে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আপনার কি করে, কাটে, একে বলা হয় আণবিক কাঁচি, এর কাজ হচ্ছে কাটাছেঁড়া করা। আর এই লাইগেজ বেড়া করে কি, লাগায়, লাগানোর কাজ হচ্ছে, জোড়া লাগানোর কাজ হচ্ছে লাইগেজ এনজাইম। ওকে, এই এই অধ্যায়ে আমরা দুইটা এনজাইম পাবো, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আরেকটা হচ্ছে আমাদের লাইগেজ এনজাইম। ওকে, দেখো এখন আমাদের কাহিনী কি, আমাদের কি করতে হবে। দেখো আমরা কি বললাম, কি বলো, এই যে আমরা ইনসুলিন পাইলাম, ইনসুলিনটা তৈরি করবো। হ্যাঁ, ইনসুলিন কোন থেকে তৈরি, অগ্নাশয় থেকে, অগ্নাশয় বিটা কোষ থেকে। ওকে, ওই থেকে, এটা কোনটা কি, 11 নং ক্রোমোজোমে খাটো যেটা। হ্যাঁ, এই কাঙ্ক্ষিত জিন, দেখো এই যে আমরা ইনসুলিন, মনে করি আমাদের বিটা কোষ থেকে আমরা এখানে কাঙ্ক্ষিত জিনটা, মানে যে 11 নং ক্রোমোজোম খাটোটা, এটা আমরা কাটলাম। কি করবো, কাটবো, এই কাঙ্ক্ষিত জিন আমরা কাটি। ওকে, মনে করি আমরা এভাবে কাটলাম, কি দিয়ে কাটছি, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। ওকে, দেখো কাটা সেটা কাজ শেষ। এখন আমরা কি করবো, আরেকটা জিনিস মনে রাখো, ব্যাকটেরিয়া বিভাজন প্রক্রিয়ায় দ্রুত বিভাজিত হতে পারে। এই জন্যই দেখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, মেনলি হচ্ছে ইথিলাই ব্যাকটেরিয়াটা। দেখো দেখো আমরা যদি ব্যাকটেরিয়াটা আঁকাই, মনে করি যদি আমাদের একটা ব্যাকটেরিয়া হয়, হ্যাঁ ব্যাকটেরিয়া হয়, দেখো ব্যাকটেরিয়াতে প্লাজমিড থাকে। হ্যাঁ, কি থাকে, হ্যাঁ প্লাজমিড নিলাম। আমরা কি করব, এই প্লাজমিডটা আলাদা নিলাম, আলাদা করলাম প্লাজমিডটা, কি করলাম, প্লাজমিডটা আলাদা করলাম। এই আলাদা করার পরে আমাদের যে রেস্ট্রিকশন এনজাইমটা আছে বা আণবিক কাঁচি, এই আণবিক কাঁচি দিয়ে আমরা একটু কেটে নিলাম। কতটুকু কাটবো, এই যে আমরা যে এতটুকু, যতটুকু কাঙ্ক্ষিত জিনটা কেটে নিছি অতটুকু এখানে আমরা কাটবো। কাটার পরে কি কাটলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। কাটার পরে এই যে আমরা এখন পাইছি রেস্ট্রিকশন এনজাইম আর কাঙ্ক্ষিত জিন পাইলাম। হুম, এই যে কাঙ্ক্ষিত জিন আর রেস্ট্রিকশন এনজাইম পাইলাম, এটাকে এখন আমরা লাইগেজ দিয়ে এই কাঙ্ক্ষিত জিন আর রেস্ট্রিকশন এনজাইম আমরা কাঙ্ক্ষিত জিন দিয়ে স্থাপন করে দেবো। ঠিক আছে, দেখো কি করলাম আমরা, প্রথমে আমরা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা আলাদা করলাম, আলাদা করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। কাটার পরে কি করলাম, এই লাইগেজ দিয়ে কাঙ্ক্ষিত জিনটা আমরা কি করলাম, জোড়া দিয়ে দিলাম। ওকে, দেখো এনে বুঝছো কিনা, কাঙ্ক্ষিত জিন দিয়ে আমরা জোড়া দিয়ে দিলাম। দেখো এখন আমরা কি করব, শেষ, কাজ শেষ আমাদের। এখন আমরা এই যে কাঙ্ক্ষিত জিনটা পেলাম, আবার অন্য একটা ব্যাকটেরিয়া বা এইটাতে আমরা এটাকে স্থাপন করে দেব। এটাকে আমরা আবার
ব্যাকটেরিয়া বা ইকোলাতে স্থাপন করে দেব। স্থাপন করা শেষ। এখন কাজ কি? দেখো, আমরা কি জানি ব্যাকটেরিয়া দ্রুত বিভাজিত হয়, দ্বিবিভাজন প্রক্রিয়ায় দ্রুত বিভাজিত এর অসংখ্য কোষ তৈরি হবে দ্বিভাজন প্রক্রিয়ায়, যে আমাদের কাঙ্ক্ষিত জিন সহ এটা আমাদের নতুন প্লাজমিড। ওকে, নতুন প্লাজমিড। দেখো আমাদের কিন্তু শেষ, আমাদের যে ইনসুলিন প্রক্রিয়াটা এভাবে আমাদের ক্লোনিং করা শেষ। এই যে দ্বিভাজন এটা হচ্ছে আমাদের কি বলতে পারি, ক্লোনিং। ওকে, শেষ, বুঝতে পারছো? তাহলে কি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করছে, প্রথম কি করছি, এটা আমাদের কাঙ্ক্ষিত জিন, এটা হচ্ছে আমাদের প্লাজমিড। এখানে কিন্তু প্লাজমিডও থাকে ডিএনএও থাকে, ঠিক আছে, এটা দেখাই নেই, না দেখালে চলবে। দেখো এটা হচ্ছে আমাদের প্লাজমিড, প্লাজমিড। এরপর কি করলাম, প্লাজমিডটা আমরা কি করলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, দিয়ে কাটলাম বা কর্তন করলাম। এরপরে কি করছি, লাইগেজ এনজাইম দিয়ে লাইগেজ এনজাইম দিয়ে লাইগেজ এনজাইম দিয়ে দেখো একটু, এই যে দেখতো আমাদের কাঙ্ক্ষিত জিন, রেস্ট্রিকশন লাইগেজ এনজাইম দিয়ে কাঙ্ক্ষিত জিন কি করলাম, জোড়া লাগালাম। এরপরে কি ইকোলাই ব্যাকটেরিয়া স্থাপন করলাম, স্থাপন করলাম। এরপর হচ্ছে আমাদের কি হলো, সংখ্যা বৃদ্ধি করছে, এটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি, সংখ্যা বৃদ্ধি বা জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং, জিন ক্লোনিং শেষ। এটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি, ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি শেষ। এভাবে আমরা শেষ করলাম। এবার আমরা চিত্র দিব, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ধাপগুলো বুঝতে রেখে আমরা পয়েন্ট আকারে লিখবো। ওকে, যদি পয়েন্ট আকারে লিখতে চাই কি করব, প্রথমে বলবো যে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্বাচন করতে হবে, পরে একটা বাহক নির্বাচন করতে হবে, এরপরে কি ডিএনএ টাকে কাঙ্ক্ষিত জিন থেকে আলাদা করতে হবে, আবার ওখান থেকে আলাদা করতে হবে, এরপর কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আর লাইগেজ কাটতে হবে, লাইগেজ এনজাইম দিয়ে আমাদের জোড়া লাগাতে হবে, এরপরে কি ইকোলাই ব্যাকটেরিয়া স্থাপন করতে হবে, এরপর সংখ্যা বৃদ্ধি। এটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা এর গুরুত্ব দেখব, যে আমরা কেন এটা করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। এটা হচ্ছে ধাপ। এখন দেখো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব দেখব। তারপরে এখন দেখো দেখি, ওকে, গুরুত্বটা তোমাদের বইয়ে যেভাবে আসে ওইভাবে দিতে পারো, চেষ্টা করবা কি, দেখো একটা হচ্ছে দেওয়া আছে কি চিকিৎসা ক্ষেত্রে, আবার হচ্ছে কৃষি ক্ষেত্রে। হম ওকে, এরপরে দেখবা যে চিকিৎসা ক্ষেত্রে কি কি কাজে লাগে, যদি নতুন ডিএনএ প্রস্তুত করে, আবার চিকিৎসা ক্ষেত্রে দেখো, কৃষি ক্ষেত্রে লেখা পড়ে, এখান থেকে আবার চিকিৎসা ক্ষেত্রে লেখা পড়ে, এগুলো আবার পয়েন্ট আগে লিখবা, তাহলে আমাদের পয়েন্টও বেশি হবে, দেখতেও সুন্দর দেখা যাবে। হ্যাঁ,
তাহলে আমাদের এভাবেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস বেশিক্ষণ লম্বা করবো না বলে এটা বুঝিয়ে দিলাম। ওকে, দেখো আমি যদি তোমাদের বই থেকে দেখাই দিতে চাই, যদি বই থেকে দেখাই দিতে চাই, দেখো এটা আমরা কি লিখবো, যদি বই দেখাই, দেখো টিস্যু কালচারের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। হ্যাঁ, এই দেখো চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে কি কি, চিকিৎসা বিজ্ঞানে আমরা কি কি করি, এই যে ইনসুলিন, ইনসুলিন তৈরি করি। ঠিক আছে, তো আমি ইনসুলিন তৈরি করে দেখা দিলাম তোমাদের, ইনসুলিন তৈরি। তারপরে হচ্ছে তোমার এখানে ইনসুলিন দেওয়া আছে, আর তারপর বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তারপর দেখো তুমি, এখন দেখো ইনসুলিন তৈরি, ইন্টারফেরন, ইনসুলিন তৈরি, ইন্টারফেরন কি লাগবে, কিভাবে লেখা হবে, এই যে তোমরা, আমি শুধু এটা দেখাচ্ছি, চিকিৎসা ক্ষেত্রে লেখা পড়ে দেখবে ইনসুলিন তৈরি, ইন্টারফেরন। এই ইন্টারফেরন কিন্তু ভাইরাস প্রতিরোধী। ঠিক আছে, ইন্টারফেরনে ব্যবহার করা হয়। চাইলে এখানে ইনসুলিন কয়েকটা লাইন ব্যাখ্যা করবা, তারপর ইন্টারফেরন কয়েকটা লাইন ব্যাখ্যা করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টি সঙ্গে বলা হয় টিপিএ। ঠিক আছে, ব্যাখ্যা করে দিবা। অনেকগুলো আছে তোমাদের, জিন থেরাপি, বায়োফার্মিং,